প্রক্সি যুদ্ধ থেকে সরাসরি নজিরবিহীন যুদ্ধে জড়িয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল। মুখে স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের স্পষ্ট মদদে লাগামহীন ইসরায়েল। পাল্টাপাল্টি হুমকি, হামলা ও প্রাণহানির পর যুদ্ধ কি থামবে, নাকি এই যুদ্ধ ছড়িয়ে পড়বে উপসাগরীয় অঞ্চলে? তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কি বাজতে শুরু করেছে? এসব আশঙ্কা ও সম্ভাব্য পরিণতির পোস্টমর্টেম করব আজকের এখন প্রকাশে। নাম দিয়েছি বিশ্বের যুদ্ধ। সঙ্গে আছেন এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। চট্টগ্রাম থেকে অনলাইনে যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একেবারে শুরুতেই এম হুমায়ুন কবির আপনার কাছে জানতে চাই যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পঞ্চম দফায় যখন ব্যর্থ হলো, তখনই আসলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিল ইরান। তার 1 থেকে 1.5 দিনের মধ্যে আমরা দেখলাম যে ইসরায়েলের হামলায় শীর্ষ অনেকগুলো কমান্ডার কে তারা হত্যা করলো। অনেক একটা নড়বড়ে অবস্থা আসলে ইরানের পক্ষ থেকে আসলে আমরা দেখলাম। আমার জানার বিষয় হচ্ছে যে এই যে হামলার পরে এত বড় হুমকির পরে হামলা, মানে এটি কি আসলে অনেক ছক আঁকা, অনেক দিন আগে থেকে প্ল্যান করা, নতুবা এত বড় হামলাটা কিভাবে ইসরায়েল করতে সক্ষম হলো? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হচ্ছে, এটা বহুদিন ধরে ইসরায়েল চেষ্টা করেছে। এই নেতানিয়াহু, যিনি এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী, 2015 সালে যখন ইরান এবং আর 6টা দেশের মধ্যে JCPOA বলা হয়, এটাকে সংক্ষেপে ইরান নিউক্লিয়ার ডিল বলি, এই ডিলটা যখন হয় প্রেসিডেন্ট ওবামার আমলে, তখনও কিন্তু এই নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে বিরোধিতা করেছে। তার বক্তব্য হচ্ছে যে ইরানের এটাকে ডিস্ট্রয় না করা অবধি ইরান এই প্রকল্প থেকে এখান থেকে সরবে না। এবং ইরানের দিক থেকে ইরানের বক্তব্য, ইরান নিউক্লিয়ার নন প্রলিফারেশনের সদস্য, কিন্তু তার অর্থ হচ্ছে ইরানের এই পারমাণবিক যদি বলেন এনার্জি বা পারমাণবিক ব্যবস্থাপনায় তার এই চুক্তির আওতায় বা এনপিটির আওতায় তার সেই অধিকার রক্ষা করা আছে, দেয়া আছে। সে অনুযায়ী ইরান বলছে যে আমি তো এখানে এই পারমাণবিক বেসামরিক কাজে পারমাণবিক ম্যাটেরিয়ালকে ব্যবহার করতে পারি। কিন্তু এখানে যেটা হচ্ছে যে ইরান করে আইএইএ এর আওতায় এটাকে তার ব্যবস্থাপনাটাকে সে মেনে নেয়। কিন্তু 2018 সালে এই নেতানিয়াহুর পরামর্শেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প, যিনি এখন প্রেসিডেন্ট, প্রথমবার তিনি ওখান থেকে বেরিয়ে চলে যান। তিনি JCPOA থেকে বের হয়ে যান। তারপরে কিন্তু ইরান আস্তে আস্তে তার এই যেটাকে ইউরেনিয়াম এনরিচমেন্ট বলা হয়, অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য যে পরিমাণ ইউরেনিয়ামকে প্রসেস করতে হয়, সেখানে 60% পর্যন্ত পৌঁছে গেছে। 90% যদি যায় তাহলে সেখানে সেই ইউরেনিয়াম দিয়ে, মানে পরিশোধিত ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। এখন এই গত সপ্তাহে কিন্তু IAEA, অর্থাৎ আন্তর্জাতিক যেটা পারমাণবিক সুপারভিশনটা করে, তারা কিন্তু একটা নেগেটিভ রিপোর্ট দিয়েছিল। বলছে তারা যে ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং সেখানে তারা কিন্তু তাদের এই ইউরেনিয়াম পরিশুদ্ধকরণ 60% যাচ্ছে এবং তারা বেশ কাছাকাছি পৌঁছে যাচ্ছে অস্ত্র তৈরির ক্ষেত্রে। এটা করার এই বক্তব্যের বিরুদ্ধে কিন্তু ইরানিয়ানরা প্রতিবাদ করেছে। কিন্তু প্রতিবাদ করলেও মোটামুটি একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে ইরান সত্যি কথা বলছে না, অর্থাৎ ইরান যা বলছে যেটা শুধু বেসামরিক কাজে ব্যবহার করবে সেটা হয়তো না। এবং তখন থেকেই এই একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার পঞ্চম দফা যেটা বললেন, ওখানে যে বিষয়টা নিয়ে আটকে গেছে বা গিয়েছিল, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে নো এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম, অর্থাৎ জিরো এনরিচমেন্ট, তুমি আর এটাকে এনরিচ করতে পারবা না। ইরান বলছে না, এটা আমার রাইট, আমি এটা রাখি। কিন্তু স্যার, মানে এই যে পঞ্চম দফা ব্যর্থ হলো আলোচনা, কিন্তু হামলাটা কিন্তু তারও অনেক আগে থেকে হয়তো করা, বহুদিন আগে থেকে। এবং আজকে পত্রপত্রিকায় বা বিভিন্ন জায়গায় যেটা এসছে, এই হামলাটা তারা গত মাসেই করার প্ল্যান করে রেখেছে। ইসরায়েল এই হামলা করার জন্য অন্তত পক্ষে 2 থেকে 3 বছর আগে থেকে প্রিপেয়ার করেছে। এবং তারা যত 200 বিমান ব্যবহার করেছে তারা, তো এই 200 বিমান ব্যবহার করতে হলে আপনাকে এই রিহার্সেল করতে হয় মাসের পর মাস ধরে। তো কাজেই সামরিক প্রস্তুতিতে ইসরায়েল একেবারে
প্রস্তুত অবস্থায় ছিল, শুধু নির্দেশনা অপেক্ষা। এরকম হামলা কি ইসরায়েল আর কোথাও করেছে এভাবে? না, এত ব্যাপক করে। তবে পারমাণবিক স্থাপনার উপর আরো মধ্যপ্রাচ্যের 2টা দেশের পারমাণবিক স্থাপনা তারা ধ্বংস করেছিল। 1981 সালে ইরাকের ওসিরাক বলে একটা জায়গা, পারমাণবিক প্রকল্প, ওটাকে ধ্বংস করেছিল। 2007 সালে সিরিয়াতে আরেকটা করেছিল, সেই সময় হয়তো করেছে। এই দুইটা জায়গা ধ্বংস করেছে। এই পরিমাণে এত বিস্তৃত প্রেক্ষাপটে আর এইরকম আক্রমণের সাম্প্রতিককালে কোনো। আমি জানতে চাই যে মানে ইরানের পক্ষ থেকে কিছুই জানতে না পারা বা কোনো ধরনের প্রতিক্রিয়া না করা বা হামলা করতে না পারা, মানে প্রথম দফার হামলায়, মানে এটিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি তাদের সক্ষমতা, নাকি ভেতরের কোনো শক্তি তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল ইরানের পক্ষ থেকে? আপনি কি মনে করেন? এখানে দুটো ঘটনা ঘটে থাকতে পারে। একটা হচ্ছে, যদি আমি সহজভাবে বা বিনাইন বলি, যে সরলভাবে যদি দেখি, আগামীকালে কিন্তু তাদের 6ষ্ঠ দফায় ওমানে বসবার কথা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। ইরান যে জানতো না বিষয়টা যে ইসরায়েল তাদের উপর আক্রমণ করতে পারে, সেটা কিন্তু নয়। ইসরায়েল কিন্তু অনেকদিন ধরে এটা চেষ্টা করছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন আসবার পরে, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে এটা নিয়ে অনেক দিন ধরে আলোচনাও হয়েছে গত কয়েক মাস ধরে। কিন্তু ট্রাম্প বলছে যে আমাকে সময় দাও, আমি দেখি পারি কিনা ওদের সাথে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে আসতে। তো এই অবস্থা যখন চলছে, এটা হলো একটা যে আগামীকাল যেহেতু 6ষ্ঠ পর্যায়ের আলোচনা বসবার কথা, এই আলোচনাটা হতে দিতে চাই না। সেটা হচ্ছে, মানে ইরানের ধারণা ছিল যে আলোচনাটা পর্যন্ত হয়তো ইসরায়েল আক্রমণ করবে না। ইসরায়েলের ক্যালকুলেশনটা যেটা হয়েছে, সেটা তারা যখন দেখেছে যে নেগোসিয়েশনের ডেড এন্ডে এসে গেছে, কারণ আমেরিকানরা বলছে জিরো এনরিচমেন্ট, ইরানিরা বলছে এটা আমি অ্যাকসেপ্ট করি না। তার অর্থ হচ্ছে যে এই নেগোসিয়েশনের সফলতার সম্ভাবনা কম, সেই সুযোগটাকে তারা এখন কাজে লাগিয়েছে। স্যার, আপনার কাছে আসবো। মেজর অবসরপ্রাপ্ত এমদাদ আমাদের সঙ্গে আছেন। আপনার কাছে জানতে চাইবো যে ইরান যে হামলা করেছে ইসরায়েলে, সেটি অনেক ক্ষেত্রে মনে হয়েছে যে খুব একটি ভালো হামলা তারা করতে পেরেছে, সেটি আমরা ছবি বা পত্রপত্রিকার সূত্রে আমরা যতটুকু বুঝছি। কিন্তু এটি কি ইসরায়েলকে পেছনে ফেলা বা ইসরায়েল থামবে, এই ধরনের কি কোনো আভাস কি পাওয়া যায়? আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে কিছুটা আমার মনে হয় সংযোগের এখানে আপনার স্টুডিও থেকে বেশি আমার কানে শব্দ আসছে। প্রশ্নটা আবার যদি একটু বলতেন। ইরান ইসরায়েলে যে হামলা করেছে, এই হামলার পরে ইসরায়েল কি নিবৃত হবে বা ইসরায়েল কি থামবে? আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে এই জিনিসটা একটু আমি ব্যাখ্যা করি। 2000 সালে ইন্তেফাদার পরে 2000 সাল থেকে ইসরায়েলিরা একটা সম্মেলন করত। ওখানে তেল আবিবের উত্তরে একটা শহর আছে, সেই শহরের নাম হচ্ছে হারজাইলিয়া। হারজাইলিয়া নামটা হয়েছে আপনার জিওনিস্ট যে রাষ্ট্র প্রতিষ্ঠার মূল যে আপনার উদ্যোগী পুরুষ বা পিতৃপুরুষ থিওডর হারজেলের নামে এই শহরের নাম। সেখানে প্রতি বছর একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আপনার ব্যালেন্স অফ ইসরায়েল সিকিউরিটি, এই জিনিসের উপরে প্রতি বছর একটা সম্মেলন হতো 2000 সাল থেকে। 2007 সালে এসে একটা ঐতিহাসিক পরিবর্তন সেখানে সংগঠিত হয়। সেটা হচ্ছে 2007 সালে প্রথমবারের মতো আমেরিকানরা সেই সম্মেলনে হারজাইলিয়ার সম্মেলনে তারা অংশগ্রহণ করে। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের লোকজন, ইন্টেলিজেন্সের লোকজন এবং তাদের ডিফেন্স সার্ভিসেসের লোকজন। সেখানে সর্বসম্মত একটা সিদ্ধান্ত হয়, যেটাকে আমি বলবো ঐতিহাসিক। সেটা হচ্ছে তাদের সেই সম্মেলনের স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত ছিল যে ইসরায়েল এই পর্যন্ত আরব এবং ফিলিস্তিনিদের তাদের যে শত্রু মনে করেছে সেটা সঠিক নয়। সেখানেই তারা সিদ্ধান্ত গ্রহণ করে মূল শত্রু হবে তাদের জন্য ইরান, এবং সেটা যথার্থভাবে প্রকাশিত হবে বা সত্যি শক্তি ইরান যদি সেখানে পারমাণবিক শক্তি অর্জন করতে পারে, তখনই এই ইরান ইসরায়েলের জন্য বড়সড় একটা হুমকি হয়ে দেখা দিবে। তো সেই হুমকিকে তারা ধরে নিয়েছে। ইরান কোনোভাবেই যেন পারমাণবিক শক্তির অধিকারী হতে না পারে, সেই থেকে তাদের প্রোগ্রাম, সেই থেকে তাদের প্ল্যান, এবং সেটার উপরে ভিত্তি করে এই পশ্চিমা বিশ্ব বা ইসরায়েল তাদের একটার পর একটা তাদের
প্রোগ্রাম বা তাদের কলাকৌশল তারা প্রণয়ন করেছে। 2005 সালে এসে হঠাৎ করে সেখানে যখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ আপনার পশ্চিমা বিশ্বকে বিশেষ করে আমেরিকাকে অবগত করলো যে ইরান তার নাতানজ এবং অন্যান্য ক্ষেত্রে তাদের পারমাণবিক স্থাপনা নির্মাণ করছে, যেটা IAEA অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি যেটা অথরিটি আছে তাদেরকে না জানিয়ে তারা পারমাণবিক কর্মসূচি গ্রহণ করেছে। পরে দেখা গেল ইরান সেখানে স্থাপনা নির্মাণ করছে, এটা ইরানও স্বীকার করেছে, কিন্তু তারা যে সেখানে কোনো কার্যক্রম করছে না। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটির আপনার কন্ডিশন অনুযায়ী কেউ যদি পারমাণবিক স্থাপনায় তাদের কোনো ধরনের কর্মকাণ্ড শুরু করে তখনই মাত্র তাদেরকে অবহিত করার কথা। ইরান সেই যুক্তি দেয়, কিন্তু পশ্চিমা বিশ্ব সেই যুক্তি একেবারেই দর্তব্যের মধ্যে না এনে আপনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে তারা ইরানের উপরে প্রথম অবরোধ আরোপ করে, স্যাংশন, এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তখন থেকে একটা পায়তারা করে আসছিল যে ইরানকে কিভাবে আক্রমণ করা যায় এবং সেটা সমূলে ধ্বংস করা যায়। বাট ইরান সেখানে জেসিপিও যেটা আছে, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, সেটা তখন গঠন করে 5টা পশ্চিমা দেশ প্লাস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো এই জেসিপিও যখন সব কিছু সর্বসম্মতভাবে এটা সবাই দ্বারা গৃহীত হয় এবং সেখানে এটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদও সেটাকে রেটিফাই করে, সেই রেটিফিকেশনের পরে আপনার ইউনাইটেড স্টেটসও সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং সেখানে জাতিসংঘ ইউনাইটেড স্টেটসের তখন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, সেটা 18ই মে 2016 সালে অ্যাডপশন জেসিপিও অ্যাডপশন ডেও তারা পালন করে। কিন্তু দুর্ভাগ্য হলো যখনই ট্রাম্প ক্ষমতাসীন হন তখন তিনি জেসিপিও থেকে আমেরিকাকে উইথড্র করে নেয় এবং ইরানের উপরে আরও বেশি করে আপনার অবরোধ আরোপ করে এবং একই সাথে সেখানে নিউকন বলে অর্থাৎ যারা কনজারভেটিভ বা ডিপ স্টেট যারা আছে তারা কিন্তু ইরানকে আক্রমণ করার জন্য তাদের পায়তারা তারা চালিয়ে যেতে সমানভাবে। এবং সেখানে ইসরায়েলের আমি আপনার কাছে আসবো হুমায়ুন কবির, আপনার কাছে একটু জানতে চাই যে এই বাস্তবতায় অনেক জায়গাতে বিশ্লেষকরা আসলে আন্তর্জাতিক গণমাধ্যমে বলছেন যে হয়তো আরও আগ্রাসী হবে ইরান পারমাণবিক বোমা তৈরি করবার ক্ষেত্রে। মানে আগ্রাসী হলেও কি আসলে এত দ্রুত কি আসলে এটি বানানো যায়? তারা কোন অবস্থায় আছে বলে আপনি মনে করেন, বা তাদের কাছে আর কি পথ খোলা আছে, বা ইরান আসলে কতটাই বা ইসরায়েলের এই হামলার মুখোমুখি হয়ে ইসরায়েলকে পরাস্ত করবা বা তাদেরকে চাপে ফেলবার কোনো অবস্থা আসলে ইরানের আছে কিনা? ইরানের নাই, তবে নির্ভর করে যদি ইরান ব্যাপক ইসরায়েলের উপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে, তার যে মিসাইল ব্যবস্থাপনাটা এখনও আছে মনে হয়, এবং ইরান যদি সত্যি সত্যি ইসরায়েলকে চাপে আনতে পারে, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার জন্য একটা দুতিয়ালি করার চেষ্টা করবে। হয়তো দুতিয়ালি না করে তো সে নিজেও হামলায় পারে, সেটা আর একটা নেতিবাচক যেটা আপনি বললেন। জি, ইরানিয়ানরা, আপনি যেমনটা শুরু করেছেন যে ইরানিয়ানরা কিন্তু এই হুমকিটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছিল, কিন্তু দিলেও আমার যেটা মনে হয় যে এই হুমকিটা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা এনকারেজ করছিল যাতে ইসরায়েলকে ঠেকিয়ে রাখে। ঘটনা তো উল্টো হলো। এখন যে বাস্তবতাটা হচ্ছে, এখন ইসরায়েলের সাথে ইরানের যে লড়াইটা চলছে, এটা ইসরায়েলের সাথে ইরান চেষ্টা করতে পারে ফাইট করার জন্যে, কিন্তু এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হয়ে যায়, যেটা ইসরায়েল অনেকদিন ধরে চেষ্টা করছে, কারণ ইসরায়েলিরা জানে যে তাদের একার শক্তিতে তারা এই সামরিক পারমাণবিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করতে পারবে না। কিন্তু স্যার, আগের পারমাণবিক যে স্থাপনাগুলোতে হামলা করা হয়েছিল অন্য দেশে, তখন কি আমেরিকার সাথে ছিল? না, ওটা শুধু ইসরায়েল করেছে। তাহলে সেই ইসরায়েল কেন একা ইরানের পারমাণবিক? চমৎকার প্রশ্ন, কারণ ইরান সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে তারা অনেক মাটির অনেক নিচে, এখন পাহাড়ের নিচে ব্যবস্থাপনা করেছে, যেই কারণে এই মুহূর্তে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সক্ষমতা আছে, যেটা মার্কিন এক্সপার্টরা বা বিশেষজ্ঞরা বলছেন, এবং ইসরায়েলেরও সেটা মানছে, তাদের সেই সক্ষমতা নাই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি এটি পারে, তাহলে সে কেন করবে না? না, করবে না সেটা হচ্ছে, আপনি এটার কস্ট আছে তো, আপনি সেটা করতে গেলে যে আপনি ধরেন, আমি একটা এক্সাম্পল দিই, সাম্প্রতিককালে হুতিরা ইসরায়েলে আক্রমণ চালাচ্ছিল, মিসাইল আক্রমণ মনে আছে আপনাদের, এবং সেই সাথে কিন্তু তারা
ওই রেড সিতে আমেরিকান যে ইয়েগুলো ছিল, মানে আপনার ফ্লিট ছিল, ওর উপরে একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরও কিন্তু আক্রমণ করেছে। জি। তারপরে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব কিন্তু হুতিদের সাথে সিজফায়ার করে ফেলেছেন। তার কারণ হলো যে আমেরিকা এই ইরান যদি আক্রমণ করে, ওখানে ধরেন প্রায় ওদের কাতারে তাদের বিরাট ঘাঁটি আছে, দ্য লার্জেস্ট এয়ারফোর্স ঘাঁটি, আর বাহরাইনে তাদের ফ্লিট আছে একটা। অর্থাৎ সারা মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচুর লোক এবং সামরিক ব্যবস্থাপনা আছে। যদি ইরান সেটা আক্রমণ শুরু করে, ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এটা সে চাইলে পারে আর কি, ইরান পারে, কিন্তু ইরান আমার ধারণা কৌশলগত কারণে তারা মার্কিনীদের বিরুদ্ধে যাবে না। তারা এখন ইসরায়েলের সাথে থাকবে, যাতে করে যদি প্রয়োজন হয়, ইসরায়েলের উপর যেটা বলছিলাম, ব্যাপক চাপ যদি সৃষ্টি হয়, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষার জন্য এগিয়ে আসবে এবং সেখানে একটা দুতিয়ালি করে এটাকে সামাল দেওয়ার চেষ্টা করবে। যেটা 1973 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে যখন 73 সালে যুদ্ধ, অক্টোবর যুদ্ধ হয়, তখন এরকমভাবে রক্ষা করেছিল। তো কাজেই এটা একটা অপশান। দ্বিতীয় অপশান যেটা বলা যায়, ইরান যে কাজটা করতে পারে, এখন যদি ইরান মোটামুটি কনভিন্সড হয় যে তার পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া আর কোনো অপশান নাই, যদি সেটা মনে করে, তবে সে এখন এনপিটি সদস্য হিসেবে যেটা আছে ওখান থেকে বেরিয়ে যেতে পারে। আচ্ছা, সে বেরিয়ে গিয়ে তখন আর তার কোনো বাধ্যবাধকতা থাকবে না। তখন সে চেষ্টা করতে পারে নিজের সাধ্য অনুযায়ী, তার নিজস্ব ক্যাপাসিটিতে সে তখন পারমাণবিক অস্ত্রের দিকে যাওয়ার চেষ্টা করতে। কিন্তু স্যার এই সময়ে তো আমেরিকা বা ইসরায়েল তারা তো বসে থাকবে না। নিশ্চয়ই সেই ভয় তো আছেই, কিন্তু যেমন ধরেন নর্থ কোরিয়া, তারা এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু তারা পারমাণবিক অস্ত্র তারা তৈরি করে ফেলেছে। পাকিস্তান বা ভারত না, পাকিস্তান বিশেষ করে পাকিস্তান যখন এই পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, সেই 88 সাল থেকে শুরু করে কিন্তু তাকে পাকিস্তানকে বিভিন্নভাবে মার্কিনীরা চেষ্টা করেছে আটকাবার জন্য, কিন্তু সেটা পারেনি। কিন্তু স্যার মানে এরকম কি হতে পারে যে হয়তো তারা বানিয়েছে কিন্তু ঘোষণা করছে না, নানা ধরনের নিষেধাজ্ঞা এগুলো কারণে? এটা বোধহয় না, এটা বলা মুশকিল। কারণ ইসরায়েলের হাতে ধরেন বলা হয়ে থাকে 100 মতো পারমাণবিক অস্ত্র আছে এখন, কিন্তু ইসরায়েল কখনোই ঘোষণা করেনি যে তার হাতে এটা আছে। কিন্তু এটা আছে, সকলেই জানে, এবং যে কারণেই মধ্যপ্রাচ্যে যখন পারমাণবিক অস্ত্রমুক্ত এলাকার দাবি করা হয়, তখন ইসরায়েল কিন্তু সেটাকে বাধা দেয়, কারণ তার হাতে পারমাণবিক অস্ত্র আছে কিন্তু ঘোষণা নাই। তো কাজেই ইরানের হাতে কি অবস্থা আছে আমি জানি না, কিন্তু বাইরে যেটুকু জানা যায় যে ইরান অস্ত্র তৈরির কাছাকাছি আছে, কিন্তু এই মুহূর্তে তাদের নাই। এখন নোবডি নোস, এখন যদি তারা গোপনে সেটা করে থাকে, সেটাও অসম্ভব নয়, কিন্তু কারণ এই সক্ষমতা তো এখন তাদের হাতে আছে। অবসরপ্রাপ্ত মেজর এমদাদ, আপনার কাছে জানতে চাই যে বলা হচ্ছে যে ইতিমধ্যেই এই যুদ্ধের প্রভাবে 7% জ্বালানি তেলের দাম আসলে বেড়েছে। আরও অনেক ধরনের প্রভাবের কথা বলা হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পক্ষ থেকে। ধরে নিলাম যে তেলের দাম আরও বাড়ছে বা হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে, তারপরেও কি আসলে ইসরায়েল থামবে বা তাদেরকে থামতে হবে? মানে তারা কি আসলে থামতে চায়, নাকি পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন তারা চায় যে ইরানকে জব্দ করতে হবে বা নিরস্ত্রীকরণ করতে হবে? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটা ডিপেন্ড করে আমেরিকানরা কতটুক ইসরায়েলকে আগানোর জন্য পিছন থেকে শক্তি যোগান দেয়। কারণ এই মুহূর্তে রাশিয়া এবং চায়নার দিক থেকে ইরানকে যতটুকু ধরেন সাহায্য সহযোগিতা বা সামরিক প্রযুক্তির মাধ্যমে সহায়তা দেওয়ার কথা, সেইটুকু হয়তো ইরান এখন পাবে না এই মুহূর্তে। তো এই ইসরায়েলকে তার যে একেবারেই লাগামহীন কাণ্ডকীর্তি, এগুলিকে দমন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি কোনোভাবে এখানে ইরান যে থ্রেটটা দিয়েছে এখন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব স্বার্থ আছে সেগুলিতে হামলা পরিচালনা করা হবে। এবং আজকে নতুন করে ইরান একটা থ্রেট দিয়েছে, সেটা হচ্ছে যদি ইসরায়েলের এই যেগুলি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হচ্ছে, সেগুলো যদি ফ্রান্স বা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য ইন্টারসেপ্টে যদি ইসরায়েলকে সহায়তা করে, তাহলে ইরান এইসব দেশের বিভিন্ন স্থাপনা যেগুলো আছে ওগুলোর উপর আক্রমণ পরিচালনা করবে। তো এটা যদি হতে যায়, এটা যুদ্ধের অন্য একটা ডাইমেনশনে চলে যাবে। ইরান সেখানে ইসরায়েলকে হয়তো তারা এখন
তাদের লাগামটা ধরার জন্য তাদের স্বার্থের উপর যখন আঘাত আসবে মনে করবে, এবং ইরান যদি সেই সক্ষমতা একবার দুইবার প্রমাণ করতে পারে, তাহলে হয়তো এটা থেকে ইসরায়েল নিবৃত হবে। নাইলে ইসরায়েল তার এই সুযোগে ইরানের যত পারমাণবিক স্থাপনা আছে এগুলো ধ্বংস করে তারপরে নিবৃত হবে, অন্যথায় নয়। ধন্যবাদ। এম হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাই যে ইসরায়েল আসলে যে ক্যারেক্টারের, বা প্রেসিডেন্ট ট্রাম্প যেমন একটা উলটপালট টাইপ আসলে মানুষ, মানে তার কাছে কি অন্যদের ব্যাপারে যেমন প্রেডিক্ট করা যেত তিনি থামবেন বা চুপ থাকবেন, আর এখানে যেহেতু স্পষ্ট মদদেই যুদ্ধটা আসলে হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প কি আসলে নিবৃত হবেন, আপনি কি মনে করেন? হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প, আমি হুতিদের এক্সাম্পল দিলাম একটু আগে, একটা ছোট বিষয়ে তারাও থেমেছেন। এটা সেখানে যে সব বিষয়ে অযৌক্তিক তা নয় কিন্তু। তো কাজেই এখানেও যদি যুক্তিসঙ্গত কারণ, যেমনটা বলছিলাম মেজর দাদা বললেন, যে ইরান যদি ইসরায়েল উপর প্রচণ্ড চাপ তৈরি করে ফেলে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে আসতে হবে, কারণ ইসরায়েলকে তারা রক্ষা করতে হবে। তো সেই ক্ষেত্রে ইরানের সাথে তখন একটা অ্যাডজাস্টমেন্ট। আপনি কি ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তান ভারতের উপরে যে চাপ সৃষ্টি করেছিল, এটা কি কোনোভাবে মিলাতে চান, বা ব্যাপারটা কি এরকম কিনা? এইরকমই। আপনি যখনই যদি যে কোনো জায়গায় এটা আউট অফ ব্যালেন্স যদি হয়ে যায়, যেমন ধরেন এখন হরমুজ প্রণালী সত্যি বন্ধ করে দিচ্ছে ইরান, যদি হুমকিটা দেয়, ইমপ্যাক্টটা কি হবে স্যার হরমুজ প্রণালী ধরে? এটা বন্ধ করলে আপনি অয়েল সাপ্লাই, সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে যাবে, তখন তো সারা পৃথিবী এফেক্টেড হয়ে যাবে এবং তারা থামাতে চাইবে, তখন একটা অ্যাকশন নিতে প্রয়োজন হবে, নেয়ার দরকার হবে। কিন্তু স্যার রাশার যে স্বপ্রণোদিত হয়ে মানে যে প্রস্তাব করা সমঝোতার ক্ষেত্রে, মানে এটি কি আসলে ওই প্রস্তাব পর্যন্ত, বা মেজর এমদাদ যেমন বলছিলেন যে চীন বা রাশার যে সহযোগিতা করার যে ব্যাপারটি, মানে এটি কি করতে পারে কিনা তারা এই মুহূর্তে? তাদের যেটা মেজর এমদাদ ঠিক বলেছেন, আমি ওনার সাথে একমত। যেমন ধরুন গত বছর ইসরায়েল যখন ইরানে আক্রমণ চালিয়েছিল, তখন কিন্তু তাদের এয়ার ডিফেন্সটাকে তারা ক্ষতিগ্রস্ত করেছিল। এই এয়ার ডিফেন্সটা ছিল রাশার দেয়া এয়ার ডিফেন্স ইকুইপমেন্ট। এরপরে ইরান কিন্তু এটাকে আর রিপ্লেনিশ করে নাই, এটাকে আর রাশার থেকে নতুন অস্ত্র আমদানি করে এটাকে যে আবার দাঁড় করাবে সেটা করাতে পারেনি, এবং পারেনি বলেই কিন্তু এবার ব্যাপকভাবে শিকার হলো। এবং আজকেই শুনলাম যেটা, যে ইসরায়েলি এয়ারফোর্সের চিফ যেটা বলেছেন, যে আমরা এখন ইচ্ছা করলেই তেহরানে পৌঁছতে পারি, মানে এয়ার করিডোরটা পুরো বাধা নাই। তো এটা হলে তো বিপজ্জনক, কারণ ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী আর্ম হচ্ছে আপনার এয়ারফোর্স, এবং এই যে এয়ারফোর্স যদি তারা ব্যবহার করে ঠিক মতো, এবং এখানে যদি কোনো প্রতিরোধ না থাকে, তাহলে তারা যে কোনো টার্গেটের উপর হিট করতে পারবে, এবং তখন তার বিপক্ষে দাঁড়াবার মতো অবস্থায় ইরানের জন্য নাও থাকে। স্যার ইরানের ক্ষেত্রে, ইরান যে এত দূর পথ পাড়ি দিয়ে তারাও যে আসলে ক্ষেপণাস্ত্র পাঠিয়ে যে হামলাটি করতে পারলো, মানে সেটা ইরানের দিক থেকে আপনি কিভাবে? ইরান তো যথেষ্ট সক্ষমতা রাখে, এবং আপনি ধরেন ড্রোন, ব্যালিস্টিক মিসাইলস, এগুলো ইরানের কম বেশি কিন্তু তাদের নিজস্ব প্রযুক্তিতেই তৈরি। আচ্ছা, তারা হয়তো রাশিয়ার কাছ থেকে, চীনের কাছ থেকে। আয়রন ডোমের ব্যাপার যে বলা হতো তারা সুরক্ষিত, সেটি কি তাহলে কাজ করলো? না, কিছু ক্ষেত্রে করেনি। যেমন আয়রন ডোমের লিমিটেশনস আছে। এখন ধরেন যদি একসাথে 20টা 25টা মিসাইল গিয়ে হাজির হয়, তাহলে তো কোনো না কোনো একটা তো ঢুকে যাবে এর মধ্যে। তো কাজেই আয়রন ডোমের লিমিটেশন আছে, এবং ইরানিয়ানরা সেটা জানে। এবং আমি যখন ইউএনএ কাজ করি, তখন আমি ইরানিয়ানদের সাথে খুব ক্লোজলি কাজ করেছিলাম, এবং আমার যেটা মনে হয়, মধ্যপ্রাচ্যে যদি আপনি পেশাদারি শক্তি হিসেবে বলেন, ইসরায়েল একটা পেশাদারি শক্তি, তারা যেটা করে খুবই সফিস্টিকেটেড পেশাদারিত্ব, আর একটু চিরা, আর বাকিরা কিন্তু আপনি ধরে নিতে পারেন যে পেশাদারিত্বের মানদণ্ডে খুব শক্তিশালী নয়। তো কাজেই ইরান কিন্তু অত্যন্ত পেশাদারি একটা রাষ্ট্র, এবং তারা কূটনীতি বলেন, সামরিক বলেন, সব ক্ষেত্রেই তারা কিন্তু যথেষ্ট যোগ্যতা রাখে। তো কাজেই এখন আমি যেটা বলছিলাম, যে আমার ধারণা ইরানিয়ানরা এই আক্রমণটা এই মুহূর্তে প্রত্যাশা করেনি, এবং তার ফলে একটা শক, শক বলে না, তারা এই শক পড়ে গেছে। এখন এসে আজকে তারা কিছু ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এখন যদি তারা অর্গানাইজড হয়ে ইসরায়েলের উপর আক্রমণ করে, একটা জিনিস মনে রাখতে হবে, ইসরায়েল কিন্তু ব্যাপক আক্রমণের মুখে পড়লে তার পক্ষে কিন্তু সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যাবে, যদি আমেরিকা বা অন্যকে অন্য সাপোর্ট না। আমি আপনার কাছে আসবো, মেজর অবসরপ্রাপ্ত ইমদাদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই বাস্তবতায় ইরানের কাছে আসলে কি পথ খোলা আছে
মানে ইরানের আসলে কি বা করার আছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ইরানের যে পথ খোলা আছে সেটা হচ্ছে ইরানের, একটু আগে অ্যাম্বাসাডর হুমায়ুন কবির যেটা বলছিলেন যে ইরানি সেনাবাহিনী আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতে না, শুধু এশিয়াতে অন্যতম একটা প্রশিক্ষিত বা দক্ষ, তাদের মধ্যে দক্ষতা আছে। এবং উনি আরেকটা জিনিস বলছেন, সেটাও একেবারেই খাঁটি সত্য, সেটা হচ্ছে ইরান যা যা করেছে এটা তার নিজস্ব প্রযুক্তি এবং নিজেদের উদ্ভাবনের মাধ্যমে। সুতরাং এখানে ইরানের পরনির্ভরশীলতা খুব বেশি না। সেদিক থেকে তাদের কামিকাজি, যেদের হাজার হাজার তাদের এখনও পর্যন্ত ড্রোন তাদের কাছে আছে, ব্যালিস্টিক মিসাইল তাদের কাছে আছে, সেগুলো যদি তারা ব্যাপক হারে তারা যদি ছড়ে, যেমন হিজবুল্লাহর কাছে এক সময় আমরা জানতাম, এখনও আছে, যদিও তাদের প্রক্সিগুলো এখন অনেকটা ইনঅ্যাক্টিভ এখনও পর্যন্ত। হিজবুল্লাহর কাছে তারা লক্ষাধিক, তাদের কাছে বিভিন্ন ধরনের আপনার ছোট ছোট মাঝারি ব্যালিস্টিক মিসাইল ছিল। তো ইরানের কাছে সেই অনেক পরিমাণ এখনও ব্যালিস্টিক মিসাইল তারা আছে। যদি এগুলো তারা যদি ব্যাপক হারে, যেমন 100 যখন বিভিন্ন টাইপের যখন এখন ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল ছড়ার পরে তেলাবিবে যে ধ্বংসযোগ্য, আজকে আমি বিভিন্ন চ্যানেলে দেখেছি, বিশেষ করে বিবিসি, CNN দেখাচ্ছে, এরকম যদি তারা ব্যাপক হারে যদি তাদের ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করে, ইসরায়েলের সাধারণ জনগণ পুরোপুরি তখন ইসরায়েলি এস্টাবলিশমেন্টের এগেনস্টে চলে যাবে। অলরেডি তারা দৌড়াদৌড়ি, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, তাদের মলগুলি শূন্য হয়ে গেছে। এটা ইরান এই দিক থেকে যদি ব্যাপক আক্রমণ কয়েকদিন পরিচালনা করতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যেটা বললেন, একেবারেই মরিয়া হয়ে তখন আসবে হুতিদের মতো একটা নেগোসিয়েশনের মাধ্যমে ইসরায়েলকে সেভ করার জন্য, ইসরায়েলকে সেভ করার জন্য। তবে ইট ডিপেন্ডস অন ইরান এখন কি পরিমাণ তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো কত সক্ষমতার সাথে কত নির্দিষ্ট টার্গেটের উপরে তারা ছুটতে পারে। জনগণের থেকেও বেশি করে তাদের ইসরায়েলি যে মিলিটারি সামরিক স্থাপনা আছে, এটাকে যে হিট করতে পারে এদের মিসাইলগুলো, অটোমেটিক্যালি ইসরায়েল তখন গুটিয়ে যাবে, কিন্তু গুটিয়ে নেবে। আমি আপনার কথা সবাই আসবে। আপনার কথা সূত্রে এম হুমায়ুন কবির আপনার কাছে জানতে চাই যে একটি বিষয় আলোচনা আবার হচ্ছে যে ইসরায়েল ইরান সরকারকে উৎখাত করা বা তাদের ভেতরে একটি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে উস্কে দেয়া, বা যেমন আরেকটি তথ্য আজকে এসেছে যে ইলন মাস্ক চেষ্টা করছেন স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেটের গতি সচল রাখা, যেটি বন্ধ করে রাখা হয়েছে ইরানের পক্ষ থেকে। এই জায়গাতে আসলে ইরানের জনগণ কি আসলে বর্তমান সরকারের বিপক্ষে যেতে পারে কিনা, মানে এটি কি হতে পারে? এই আইডিয়া তো সে পুরনো আইডিয়া, 25 বছর 20 বছর আগের। ইরাকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে 2003 সালে, সেটা তো এই রেজিম চেঞ্জের কনসেপ্টের বেসিসে ছিল। ইট ফেইল, কমপ্লিটলি ফেইল, কাজ করে এবং মধ্যপ্রাচ্যে করেনি। আর এখন ইরান কিন্তু পার্সিয়ান সিভিলাইজেশনের উত্তরসূরি। তো কাজেই আপনাকে বুঝতে হবে যে ইরান ইজ নট এ নিউ কান্ট্রি, ইরান ইজ এন ওল্ড কান্ট্রি উইথ এন ওল্ড সিভিলাইজেশন। এবং তাদের মধ্যে ন্যাশনাল প্রাইড অনেক বেশ শক্তিশালী। এবং আমরা জাস্ট একটা এক্সাম্পল দিই, ইরাকের সাথে 80 সালে যখন যুদ্ধ শুরু হলো, 8 বছর যুদ্ধ করেছে, তখন সবেমাত্র এই ইরানিয়ান বর্তমান রেজিম যারা ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে 79 সালে, তার 1 বছর সময়ের মধ্যে কিন্তু ইরাকের মাধ্যমে পশ্চিমা জগৎ ইরান আক্রমণ করে। 8 বছর যুদ্ধ করেও কিন্তু ইরানকে তখনও এই রেজিম চেঞ্জটা করতে, যদি তখনই পারতো তাহলে এতদিনে তো আরো আগেই তাকে করতে পারতো। কাজে রেজিম চেঞ্জ এখন ইসরায়েলের আক্রমণের মুখে খুব স্বাভাবিকভাবেই এখন কিন্তু একটা ইরানিয়ান ন্যাশনালিজম গ্রো করছে। তো কাজে এখানে আপনি নেতানিয়াহু বলছে সেই জন্য ইরানের মানুষ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, এটা আমার কাছে খুব সুদূর পরাহত বলে মনে হয়। তবে এটা এই বক্তব্য কিন্তু নেতানিয়াহু নিজেও দিয়েছেন যে হ্যাঁ তোমরা ইরান এই সরকারকে পরিবর্তন করো, আমার কাছে তা মনে হয় না। বরঞ্চ যেটা হতে পারে, নেতানিয়াহু এখন এই যুদ্ধটা কিন্তু নতুন করে আবার শুরু করেছেন। কালকেই দেখলাম বোধহয় নেসেট যেটা তাদের যে আইনসভা, এটার সময় শেষ হয়েছে, এবং তারপর দিনই কিন্তু উনি এই আক্রমণটা করলেন। অর্থাৎ নেতানিয়াহুর এখন তার সরকার কীরকম থাকবে, যদিও এই আক্রমণটা কিন্তু বেশিরভাগ ইসরায়েল সমর্থন করছে, কিন্তু যদি কোনো কারণে ইসরায়েলি নির্বাচন হয় বা ইসরায়েলের সিচুয়েশন হয়, তো নেতানিয়াহুর ভাগ্য নিয়ে তো প্রবলেম হওয়ার একটা আশঙ্কা। আমি ছোট্ট করে স্যার এই ফাঁকে জানতে চাই, জাস্ট 1 মিনিটে জানতে চাই যে এই অবস্থায়
এই যে গাজার ওপরে যে হামলা বা এই যে ধারাবাহিকভাবে আজকেও হামলা হয়েছে, গতকালকে হয়েছে, এটির ভাগ্য আসলে কি হবে? এটা চলছে, এবং আজকেও তো দেখলাম যে বেশ কয়েকজন লোক মারা গেছে, কারণ ওখানে বেসিক্যালি আর্মি ইজ ডিপ্লয়েড, ইসরায়েলি আর্মি ওখানে অপারেশনটা করছে, আর ইরান অপারেশনটা করছে কিন্তু ওদের এয়ারফোর্স মূলত। আচ্ছা, তো কাজেই দুই উইংকে কাজে লাগিয়েছে, এবং তারা গাজাতেও যুদ্ধ চলছে না, মনে হয় না সেটা, কারণ যুদ্ধ চালিয়ে যাওয়া নেতানিয়াহুর রাজনৈতিক প্রয়োজনেই এটা প্রয়োজন, কাজেই রাজনৈতিক ভাগ্যের জন্য, কারণ যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, যুদ্ধই তার বিকল্প আর কি, তার জন্য তার টিকে থাকার প্রধান অবলম্বনটা হচ্ছে যুদ্ধ, সেটা গাজা যুদ্ধ বলেন, ইরান যুদ্ধ বলেন, দুই ক্ষেত্রেই। তো এই যুদ্ধের পেছনে যে বিশাল অর্থ প্রয়োজন হচ্ছে, যেটার কারণে আপনি বলছেন যে আমেরিকা অনেক ক্ষেত্রে জড়াতে চায় না, কিন্তু এই সাপোর্টটা সে কোথা থেকে পায়? এটা তার কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে, তার নিজস্ব অর্থনীতি থেকে আসে, এবং ইসরায়েলে তো ব্যাপক, এখন ধরেন গত গাজা যুদ্ধের কারণে তার অর্থনীতির উপর বেশ চাপ পড়েছে, তারপরে তো সে চালিয়ে যাচ্ছে, তারপরে ইরানের সাথে যুদ্ধ করার সাহস দেখাচ্ছে, এখন আছে, মানে অর্থনৈতিকভাবে সার্ভাইভ করতে পারছে, নানাভাবে আছে। স্যার, ফিরবো, আমি আবারও অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে অতীতে যতবার যুদ্ধ করতে হয়েছে ইরানকে, সবসময় কিন্তু ইরান অনেকগুলো প্রক্সি যুদ্ধ অন্যদেরকে দিয়ে করাতো, বা তার সেই অবস্থা ছিল। সবশেষ সোলাইমানিকে হত্যা করা, তারপরে সিরিয়া হাতছাড়া হয়ে যাওয়া, এই সবগুলো মিলে মানে ইরানের ইতিহাসে ইরান সব থেকে বেশি কোণঠাসা বা একা কিনা, মানে এই পরিস্থিতি থেকে তার ঘুরে দাঁড়ানো অনেক কঠিন কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে এটা আপনি যথার্থই বলেছেন যে ইরানের অনেক প্রক্সি ছিল, তার মধ্যে অন্যতম শক্তিশালী প্রক্সি ছিল হিজবুল্লাহ। তো হাসান নাসরুল্লাহর মৃত্যুর পরে সেখানে তারা কিছুটা ডিসঅর্গানাইজ হয়ে পড়েছে সম্ভবত, বা তাদের কিছু শক্তিক্ষয় হয়েছে। একই সাথে এখানে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পরে, বা সেখানে হামাসের বর্তমান যে অবস্থা, সেখানেও ইরানের অনেকটা তার প্রক্সি দুর্বল হয়েছে। সেটা হুতিরা যদিও তাদের মরিয়া হয়ে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ইরাকে যে গোষ্ঠী আছে শিয়া বিদ্রোহ গোষ্ঠী, এটাও কিন্তু তাদের প্রক্সি। জি, সবগুলোই প্রক্সি তার কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সিরিয়া সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সিরিয়াতে রেজিম চেঞ্জ হয়েছে, এবং সেটা ইরানের এগেনস্টেই চলে গেছে অনেকটা। তো এসব মিলানোর পরে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কিন্তু ইরান অন্যদিকে উঠেও এসছে। ইরান তার নিজস্ব যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা তৈরি করেছে, তাদের যে আপনার ড্রোন, তারা যে নিত্যনৈতিক এই কামিকাজে ড্রোন যেটা তারা তৈরি করেছে, এগুলি বিশ্বমানের, পৃথিবীর যে কোনো কাউকে তারা চ্যালেঞ্জ করতে পারছে। তো ইরান একদিকে যেমন তার প্রক্সি ওয়ারটাতে তারা যেমন কিছুটা সংকুচিত হয়ে পড়েছে, প্রক্সিরা কিছুটা দুর্বল হয়ে পড়েছে, অন্যদিকে ইরান তার নিজের সক্ষমতাও একই সাথে বাড়িয়ে নিয়েছে, যার জন্য ইরান এখনও পর্যন্ত শেষ পর্যন্ত দেখা যাবে ইরান এই ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাওয়ার মতো একটা শক্তি তারা এখনো পর্যন্ত সঞ্চয় করে রেখেছে বলে আমার কাছে প্রতীয়মান হয়। এবং সেটার জন্যই আপনি দেখেন পশ্চিমা শক্তিগুলো ইরানকে ভয় পাচ্ছে বলে ইরানের উপরে এই আক্রমণটা তারা ইন্ধন দিচ্ছে ইসরায়েলকে, যেন ইরানকে এই আরও বেশি শক্তিশালী হওয়ার হাত থেকে তারা যেন পরিত্রাণ পায়। ইসরায়েল জানে যে কিছুদিনের মধ্যে ইরান তাদের রিচের বাইরে চলে যাবে। হয় এখন কিন্তু আরেকটা জিনিস আসছে সামনে, যেটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির খুব যৌক্তিকভাবে বলেছেন, আমি সেটাও এখানে সামনে আনতে চাই। সেটা হচ্ছে যারা আন্তর্জাতিক পারমাণবিক বিশেষজ্ঞ আছে অনেকের আমি আজকে বিভিন্ন ওপিনিয়ন দেখেছি, ইরান কিন্তু এখন কোনো বাইন্ডিংসে নাও থাকতে পারে, তার সামনে এখন যুক্তি খুলে গেছে। ইভেন কি আজকে আমেরিকান বিশেষজ্ঞ কয়েকজন বলছিল যে ইরান এখন যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, এটার বিরুদ্ধে কিছু করার থাকবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের, কারণ আক্রমণটা ইসরায়েল করেছে ইরানের উপরে, যেখানে তারা আলোচনা চালিয়ে যাচ্ছিল, সে আলোচনা কিন্তু ভেঙে যায় নাই, আলোচনার মধ্যখানেই এই আক্রমণটা। এখন এটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যথার্থই বলেছেন, ইরানের কাছে এটা অপ্রত্যাশিত ছিল, কারণ তারা আলোচনার মধ্যে ছিল। সেই আলোচনায় কোনো গতি লাভ করার, কোনো পরিণতি লাভ করার উপরে আমেরিকানদের ইন্ধনে পরিষ্কার করে ইসরায়েলিরা স্বীকার করেছে যে পুরোপুরি আমেরিকান সম্মতিতে তারা এই আক্রমণ পরিচালনা করেছে। এবং সেখানে
ট্রাম্প আজকে নিজেই বলেছেন যে আমি ইরানকে বহুবার সুযোগ দিয়েছি, অথচ মিথ্যাচার। এটা দেখেন, জ্যাসিপিওর থেকে তারাই সরে গেছে, আজকে বলছে বহু সুযোগ দিয়েছি, ইরান শুনে নাই, আবার সেজন্য ইরানের উপরে আক্রমণ, এই হামলাটাকে আবার এক্সেলেন্ট বলেছে করার জন্য এই তা এক্সেলেন্ট বলেছে। এবং বলছে কি, তাদের যে পারস্য উপহার তাচ্ছিল্য স্বরে বলছে যে তারা যে পারস্য সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের কিছু বাকি থাকতেও অন্তত তাদের একটা চুক্তি করা উচিত। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে তাদের ইন্ধন আছে, তারা সেখানে পুরোপুরি সমর্থন দিচ্ছে, অর্থাৎ ইরানকে আরও বেশি শক্তিশালী হওয়ার হাত থেকে যেন আগাতে না পারে, তার আগেই তাকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা গ্রহণ করা। সুতরাং এখানে দুটো জিনিস আছে। আপনি প্রক্সির কথা যথার্থই বলেছেন, প্রক্সিরা হয়তো কিছু কিছু দুর্বল হয়েছে, ডিজায়ারে হয়ে গেছে, তাদের নেতৃত্ব হারা হয়েছে, বাট ইরান তার শক্তির দিক থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো যেগুলো আছে, হয়তো সর্বশেষ শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো এখনও কিন্তু ইরান ব্যবহার করেনি। এখন যখন ব্যবহার করতে বাধ্য হবে তখন দেখা যাবে আসলে যুদ্ধের পরিস্থিতি কিরকম হয়, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এম হুমায়ুন কবির, আপনার কাছে জানবো যে ইসরায়েল তো শুধু ইরান তার শত্রু ব্যাপারটা এমন না, তার অনেক অতীতের বক্তব্যে কিন্তু পাকিস্তানের নামও এসেছে, এবং আজকে আমরা দেখলাম যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইরানকে যদি তারা সফল হয় ইরানের ক্ষেত্রে, একসময় মুসলিম বিশ্বের সবাইকে সে আস্তে আস্তে ধরবে, এবং যেটি তুরস্ক ও ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময় তাদের অবস্থান ব্যক্ত করেছে। আপনি কি মনে করেন যে মুসলিম অ্যালায়েন্সের কোনো জোট কোনোভাবে হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা, বা এই সময় ওআইসি বা যাদের আসলে কোনো কাজও নেই, তারা আসলে কোনো কথাবার্তাও বলছে না, এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ওআইসি দিয়ে খুব একটা কাজ হবে বলে মনে হয় না, তার কারণ ওআইসির আসলে এই মুহূর্তে ইভেন সৌদি আরবের নিন্দা টিন্দাতে তো আসলে কারো আসে যায় না। এখন যেটা হবে এক ধরনের, ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি ভারত পাকিস্তান প্রেক্ষাপটে কিন্তু তুরস্ক এবং পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন বা এক ধরনের সহযোগিতা কিন্তু লক্ষণীয়। জি, তো কাজেই দুটো দেশে কিন্তু সামরিকভাবে সক্ষমতা রাখে, এখন আছে এই দুটো দেশই। রাইট। তো কাজেই এখন ধরেন যদি ইরান এখান থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে সে যদি সিদ্ধান্ত নেয় যে সে পারমাণবিক অস্ত্র তৈরি করবে, সেক্ষেত্রে এক ধরনের কোলাবোরেশন হওয়া কিন্তু আনলাইকলি না, হতে পারে, সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তো কাজেই ইসলামিক বা ওই রকম কোনো না হলেও কৌশলগতভাবে সমমনা দেশগুলোর মধ্যে এক ধরনের কমন শত্রুর বিরুদ্ধে তৈরি হওয়া, রাইট। কারণ এখানে যেটা আপনি বলছিলেন, ভারতের সাথে কিন্তু ইসরায়েলের সুসম্পর্ক আছে, এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে কিন্তু গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী আলোচনাও হয়েছে। তো কাজেই এখানে, এবং যখন তারা গাজাতে হামলা করেছে তখনও কিন্তু সমর্থন ভারতীয় অস্ত্র ওখানে গেছে এবং সেগুলো ব্যবহার করেছে। তো কাজেই একটা নূতন ভূরাজনৈতিক বিন্যাস আমরা লক্ষ্য করছি, এবং এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা হয়তো সেই প্রক্রিয়াকে আরেকটু এক্সিলারেট করতে পারে। কারণ এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হয় সৌদি আরবকে, কিন্তু এখনকার প্রেক্ষাপটে যদি সৌদি আরব পারমাণবিক প্রকল্পে যায়, সে তো যাওয়ার, তাহলে ইসরায়েল কি করবে? ইসরায়েল কি সেটা গ্রহণ করবে কি করবে না? তো কাজে এখন কিন্তু ভূরাজনৈতিক এই ইরানের উপর ইসরায়েলের আক্রমণের পরে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশকে এখন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। স্যার, আপনি কি মনে করেন যে আরবের যে দেশগুলো আসলে আছে, তারা এই যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে সম্পর্ক বা ইসরায়েলের সাথে সম্পর্কের কারণে তো আসলে গাজার এই পরিণতি, গাজাতে এটাই আসলে থামাতে চেয়েছিল, তারা কি কখনো এটি মনে করে যে ইরান ক্ষতিগ্রস্ত হলে তারাও একসময় এটার টার্গেটে পরিণত হতে পারে? এটা কি মনে করে কিনা? নিশ্চয়ই মনে করবে। তার কারণ হলো যে তার তো কোনো আঁচ পাওয়া যায় না স্যার। ইরানের পারমাণবিক অস্ত্র যদি ইসরায়েলের জন্য আজকে হুমকি হয়, কাল যদি সৌদি আরবের পারমাণবিক অস্ত্র হয়, তাহলে ইসরায়েল কি সেটাকে ভালোভাবে গ্রহণ করবে? কোনোভাবেই করবে না। তো কাজেই এই ক্ষেত্রে এই ইরানের উপর ইসরায়েলি আক্রমণ, বিশেষ করে পারমাণবিক ব্যবস্থাপনার উপরে আক্রমণটা, আমার ধারণা সম্ভাব্য যারা এই ধরনের পরিকল্পনা যাদের হাতে থাকতে পারে, যেমন তুরস্ক ধরেন, আপনি সৌদি আরব যারা আছে, কাতার আছে, যারা হয়তো এই চিন্তাটা যদি বা আসবার একটা সম্ভাবনা আছে, সেই দেশগুলো কিন্তু নতুন করে এখন ভাবতে হবে। কিন্তু স্যার, ঘুরে ফিরে কি বিষয়টা আসলে তাই আসছে যে
একটা হচ্ছে যে ক্ষিপ্র গতিতে তারা পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই যাবেন, আর একটা হচ্ছে অব্যাহত হামলায় তাদেরকে সেভ করতে পারে, অন্য কোনো পথ নয়। আপনি আসলে কি মনে করেন? মানে ইরান যদি অব্যাহতভাবে হামলা এখন ইসরায়েলে চালায় কোনো থামাথামি ছাড়া, এটি কি আসলে তাদেরকে বাঁচাতে পারে, অথবা অন্য কোনো পথ নেই, এটি কি মনে করছেন কিনা? না, সেটাই। এখন এটা যদি হয় তাহলে সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হয়তো এই নেগোসিয়েশনের জন্য চেষ্টা করতে পারে। এবং কালকে কিন্তু বাইরে বলে রাখছি, আগামীকাল যে ওমানে বসবার কথা আছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, ইরান কিন্তু সেটা থেকে বেরিয়ে যায়নি। কিন্তু ইরান কিন্তু এখনো বলেনি ইয়েস অর নো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইরান হয়তো বলবে যে এই অবস্থাতে তো আমি আর বসবার মতো সুযোগ নাই, আমরা পরে বসি, মানে এটাকে বাতিল করে দিচ্ছে না। তো কাজেই এই কূটনৈতিক পথটাও কিন্তু ইরান খুব সম্ভবত এখনো খোলা রাখবে, কারণ তারা হয়তো চিন্তা করছে যে তাদের ইসরায়েলকে পানিশ করবার জন্য তাদের যদি সে সক্ষমতা থাকে তারা সেটা করার চেষ্টা করবে। অ্যাট দ্য সেম টাইম তারা তাদের ডিপ্লোম্যাটিক যোগাযোগটা রাখবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চাইবে ইরান অন্তত তার পাশে তো আর আসবে না, কিন্তু তাকে না খেপানোর ব্যবস্থাতেই হয়তো যাবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের একটা বিশেষত্ব হচ্ছে যে তিনি কখন মত পরিবর্তন করেন সেটাও কিন্তু বলা মুশকিল, অনেক ইনস্ট্যান্টও করেন। ভারত পাকিস্তানের যুদ্ধের সময় কিন্তু স্বপ্রণোদিত হয়ে তার যে যুদ্ধ থামানোর ব্যাপারটা, সেটি মানে কেউ বিশ্বাসই করতে পারেন যে উনি এখানে সেটা করবেন। এক্স্যাক্টলি। তো কাজে সেটা বলা মুশকিল। এবং আরেকটা হ্যান্ডিক্যাপ তার জন্য আছে, সেটা হলো যে এই মধ্যপ্রাচ্যে যে এক্সপার্টগুলো ছিল স্টেট ডিপার্টমেন্টে, ওদেরকে সরিয়ে দিয়েছেন ট্রাম্প সাম্প্রতিককালে। ফলে ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার কিছু কিছু হ্যান্ডিক্যাপ তৈরি হয়েছে। অর্থাৎ কোন দিকে যাবেন, কারণ রুবিও বলছেন এক কথা পররাষ্ট্রমন্ত্রী, ট্রাম্প বলছেন আরেক কথা। অর্থাৎ মার্কিন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাও কিন্তু খুব বেশি ভালো অবস্থায় যা আছে সেটা মনে হচ্ছে না। কাজেই এখানে যে কোনো দিকেই সিদ্ধান্ত যেতে পারে, এই সম্ভাবনাটাও একেবারে ডিপেন্ড করছে আসলে ইরান কিভাবে তার অবস্থান। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার করে বিশ্লেষণ করবার জন্য, এবং আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। পৃথিবীর মানুষ, সুস্থ সুন্দর মানুষেরা বা একজন সচেতন মানুষ কোনোভাবে চায় না যে অন্তত যুদ্ধ হোক। এই যুদ্ধের ক্ষতি আসলে সবাইকে বয়ে বেড়াতে হয়, কিন্তু অবধারিতভাবে নানান কারণে আসলে যুদ্ধ সামনে এসে উপস্থিত হয়। সেই একটা যুদ্ধ অবস্থা আমরা বারবার এটিকে বলার চেষ্টা করি তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি কিনা। হয়তো সেই পর্যন্ত না গেলেও যতটুকু হচ্ছে সেটি তেলের দাম দিয়ে বলি বা অন্য কোনো দিক দিয়ে বলি, সারা পৃথিবীর মানুষ আসলে সাফার করবে। আমরা যুদ্ধ নয় শান্তি চাই, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।